ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইবিসা ব্লকের লাস্ট এপিসোডে আমরা চলে এসেছি। আজকে আমাদের ঘোরা শেষ, আজকে লাস্ট দিন। আজকে আমাদের ফ্লাইট এখন বাজে অ্যারাউন্ড 6:30 মতন বাজে, 6:30 মনে হয়। আমাদের ফ্লাইট যদি একটায়, একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এই কারণেই, এয়ারপোর্টও একদম কাছে। কারণ ওই গাড়িটাকে রিটার্ন করব, ব্রেকফাস্ট করবো, সবার আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে সব ফাইনাল প্যাক আপ করে গাড়িটাকে রিটার্ন করতে হবে। ওখানে একটু টাইম লাগে ন্যাচারালি, ওরা একটু চেক করে নেয়, করে নিয়ে তারপরে আমরা এয়ারপোর্টে ঢুকে যাব। আমার এখানে কয়েকটা বক্তব্য বলবো। সেটা হলো যে ইবিসাতে এলে যদি আপনারা এক্সপ্লোর করতে চান টোটাল আইল্যান্ডটাকে, তাহলে অবশ্যই একটা গাড়ি ভাড়া করুন, আদারওয়াইজ সম্ভব নয়, প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যাবে। কারণ বাস রুট কিন্তু শুধু সিটি এরিয়ার মধ্যেটায় খুব ভালো কানেক্টিভিটি, এছাড়া ট্যাক্সি আছে সিটি এরিয়ার মধ্যে, মোটামুটি ঠিক আছে, খুব বেশি কস্ট আপনার পড়বে না, ওই ধরুন 11, 15, 16, 20 এর মধ্যেই থাকবে এক পিঠে। কিন্তু যদি আপনি একটু এক্সপ্লোর করেন, একটু দূরের বিচগুলো যাবেন, তারপরে একটু অন্য কোনো রকম টাইপ অফ টেস্ট দিতে চান ইন ইবিসা, তাহলে আমি সবসময় রেকমেন্ড করব একটা গাড়ি ভাড়া করুন। গাড়ি ভাড়া করে পুরো আইল্যান্ডটা ঘুরে বেড়ান। ফরমেন্টেরার ক্ষেত্রেও তাই বলবো। ফরমেন্টেরাতে যদি আমি গাড়ি ভাড়া না করতাম, তাহলে ওই ইলেটস বিচটা গেলাম, সারাদিন ওখানে কাটিয়ে আবার ফিরে আসতাম। লাইট হাউস দুটো আমি দেখতেই পেতাম না। একটা লাইট হাউস একদম এই বিচটার মানে আইল্যান্ডের একদম এইদিকে, তো আর একটা একদম এক্সট্রিম অপোজিট সাইডে। তো দুটো মানে এই যে দেখাটা, এটার মধ্যে কোনো কমিউনিকেশান নেই, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই ওখানে। তো যদি সত্যিই দেখতে ইচ্ছা করে এই আইল্যান্ডটা, তাহলে গাড়ি ভাড়া করে ঘুরুন। একটু ট্রাফিক রুলগুলো মেনে চললেই আমার মনে হয় না খুব একটা কোনো প্রবলেম হবে। একটা জিনিস মাথায় রাখবেন, স্পিডিংটা এটা খুব ম্যাটার করে, মানে খুব ফ্যাক্টর এখানে। হাই স্পিড ড্রাইভ করবে না, তবু ইচ্ছা করে খুব, অত সুন্দর রাস্তা যেন মনে হয় প্রচণ্ড স্পিডে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায়, আর যদি গাড়িটা ভালো হয়। কিন্তু সেটা করবেন না, সুন্দরভাবে ট্রাফিক রুল মেনটেন করুন, একদম দারুণভাবে এনজয় করতে পারবেন। আর আমাদের ফ্লাইট ওই সেম ডিসকভার এয়ারলাইন্স। আসার সময় আপনাকে আমরা একটা ব্লগে বলেছিলাম, প্রথম ব্লগটাতে, যে আমরা বুক করেছিলাম দুটো উইন্ডো সিট আর একটা আইএল, কিন্তু মানে উইন্ডো আইএল পেছনে উইন্ডো, কিন্তু জানি না কেন চেঞ্জ করে দিয়েছিল, করে মাঝখানে 3 জনকে একসঙ্গে করে দিয়েছিল। আমি জানিও না। জেনারেলি আমরা কি করি, ফ্লাইটের সিট বুক করার পরে বোর্ডিং পাসে সেটাই চলে আসে, বোর্ডিং পাসে যে চেঞ্জ হয়ে গেছে সেটা আমি দেখতেও পাইনি। যখন আমি ফ্লাইটে অনবোর্ড করেছি তখন দেখছি যে আরে আমার সিট তো চেঞ্জ হয়ে গেছে। সেটা সত্যি ওদের জানানো উচিত ছিল, কিন্তু জানাইনি। তাই এবারে আমি কি করেছি, আগে ওয়েব চেক ইন করে নিয়েছি। এবারেও সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা বুক করেছিলাম সেমভাবেই আমরা বোর্ডিং পাস পেয়েছি। এখন জাস্ট এয়ারপোর্টে গিয়ে সব কিছু হলেই হয়ে যায়, নাথিং ইজ পেন্ডিং ইন দ্যাট ওয়ে। মনে থাকবে ইবিসাকে, মনে থাকবে এত সুন্দর পরিবেশটাকে। এটা আমার ফার্স্ট টাইম আমি স্পেনে বেড়াতে এসেছিলাম। খুব সুন্দর দেশটা, খুব লাইভলি, এবং এখানকার মানুষজন খুব মিশুকে লাইভলি, যেটা আগেও বলেছি আমি। প্রচণ্ড পরিমাণে সবাই সবার সঙ্গে মিশে যেতে চায়, মজা করতে চায়, দোকান বাজার সবের সঙ্গে আমি দেখেছি একটা সুন্দর আন্তরিকতা আছে এখানকার লোকেদের। তবে মিস করব এই হোটেলটাকে অবশ্যই, খাওয়া দাওয়াগুলোতে দারুণ খাওয়া দাওয়া, আর এই ভূমধ্যসাগরকে। লাস্ট দিনের ব্রেকফাস্ট আর হচ্ছে আমাদের এই হোটেলের শেষ ব্রেকফাস্ট। এটাই তো তুই তো বলে লাস্ট দিনের ব্রেকফাস্ট। 469 Bye bye. 168. No, 469 468. 9 9.
469. Yeah. Okay. 469 here. ওকে Enjoy. প্রথম দিনকে যেখানে বসে আমরা শুরু করেছিলাম ব্রেকফাস্ট, না মানে প্রথম দিন এখানে ডিনার করেছিলাম, আজকে আমরা ঠিক সেম লোকেশনটায় বসেছি। বাই বাই ইবিজা, বাই বাই ভিব্রা হোটেলস। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা গাড়ি নেব, পাশের লেনের গাড়িটা রাখা আছে, গাড়িটাতে লাগেজ তুলে আমরা এয়ারপোর্ট যাব। মনটা একটু ভারী ভারী লাগে, যে কোনো জায়গায় আসার আগে ভীষণ এক্সাইটমেন্ট লাগে, আর চলে যাওয়ার সময় কীরকম ভারী ভারী হয়ে যায়, শুধু আমরা দিনগুলো কেমন কেটে যায়। তবে এটাও ঠিক যে না গেলে তো আর অন্য কোনো জায়গায় যেতে পারবো না, একটা শেষ হবে তবেই তো আর একটা শুরু হবে, তাই নয় কি? খুশি না? না না ঠিক আছে, প্লিজ। আমরা 6 থেকে গাড়ি নিয়েছিলাম, সেটা তো আমি আগের ব্লগেই বলেছি। এখন রুলটা হলো আমরা যখন এয়ারপোর্টে গাড়িটাকে ড্রপ করব, 6 অ্যালোকেটেড পার্কিংয়েই গাড়িটাকে ড্রপ করতে হবে। তাই সেইটাই, এই পার্কিংটা আমরা ফাঁকা পেলাম, সেখানে ড্রপ করছি। তবে পার্কিংগুলো ভীষণ ন্যারো, তাই আগেই আমরা লাগেজটাকে নামিয়ে দিয়েছি গাড়ি থেকে, এবং ওয়েন্দ্রিকে আর মেয়েকেও বললাম তোরা নেবে ওয়েট কর, আমি গাড়িটাকে পার্ক করে তারপর কি হ্যান্ডওভারের জন্য আমরা 6 অফিসে যাব। কি হ্যান্ডওভারটা এখানেই করলাম, এটাই 6 অফিস, এয়ারপোর্টের একদম পাশেই। এনারা এটাই আমাদের জানালেন, ওরা একটা ইনিশিয়াল চেক করবে, তারপরে যে ব্লক অ্যামাউন্টটা ক্রেডিট কার্ডে আছে, ওরা একটা ব্লক অ্যামাউন্ট রেখে দিয়েছে, সেটাকে রিলিজ করে দেবে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ইন্স্যুরেন্সটা আমি সেভাবেই নিয়েছিলাম যাতে হোয়াট এভারটা ড্যামেজ উঠবে, ইভেন গাড়ি চুরিও হয়ে গেলে ওরা আমাকে ফুল অ্যামাউন্ট, কোনো অ্যামাউন্ট আমার কাছ থেকে ডিডাক্ট করবে না, আর ওই ব্লক অ্যামাউন্টটাও রিলিজ করে দেবে। ইন্স্যুরেন্স নিয়ে না ইবিজা ব্লকের এপিসোড 1-এ ডিটেলস ইনফরমেশান দিয়েছিলাম, যদি আপনারা শুনতে চান আর একবার, তাহলে এপিসোড 1টা আর একবার দেখে নেবেন। ওইখানে গাড়ি কিভাবে হায়ার করেছিলাম এবং ইন্স্যুরেন্সের সমস্ত খুঁটিনাটি ইনফরমেশানগুলো ওখানে দিয়েছিলাম, কোন ইন্স্যুরেন্স নেওয়া ভালো, কোনগুলো অ্যাভয়েড করা উচিত, সব পেয়ে যাবেন ওখানে। এবারে আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে প্রথম কাজ লাগেজটাকে ডিপোজিট করবার, করে নিয়ে বোর্ডিং পাসটা নিয়ে সিকিউরিটি চেক কমপ্লিট করলে না একটু রিল্যাক্স ফিলিং হয়। তবে সব থেকে হেডেক লাগেজটা নিয়ে হাঁটা। এই ফ্যানগুলো দেখেছেন কি বিশাল! তবে আমার যতদূর মনে পড়ছে এরম ফ্যান হাওড়া স্টেশনেও আছে। অনেকদিন যাই না তো, একটু ভুলে গেছি। আপনারা যদি রিসেন্ট পাস্টে কেউ গিয়ে থাকেন একটু কমেন্টে জানাবেন তো, এরকম আছে না? আমার যতদূর মনে পড়ছে আছে। কারেক্ট মি ইফ আই এম রং। যাই হোক, এখন এইটা বোর্ডিং পাসের খুব একটা লাইন আমি দেখছি না, অনেকগুলো কাউন্টারও রয়েছে ডিসকভার এয়ারলাইন্সের। সেখানে গিয়ে প্রসেসিংটা কমপ্লিট করে নেওয়াটাই যত তাড়াতাড়ি সম্ভব সেটাই ভালো। তার কারণ লাগেজটা বইতে ভীষণ অসুবিধা হয়, আর যাই বলুন তাই বলুন। এটা দিতে পারলে নিশ্চিন্ত হওয়া যায়। আর তারপরে আর একটা বড় হেডেক হচ্ছে সিকিউরিটি চেক। এটা তো আমি সবসময় এয়ারপোর্টে আমার কাছে একটা হেডেক লাগে, এটা বার করো ওটা বার করো। যাক, এবারে আমরা কাউন্টারের সামনে চলে এসেছি, বোর্ডিং পাসটা নিয়ে তারপরে আপনাদের কাছে আসছি। কত বড় এয়ারপোর্টটা! তাও ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট আরো বড়, কিন্তু এটাও বড়।
হ্যাঁ, এটা খুব বড় না বাবা। বললাম ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট সিকিউরিটি চেকটা এবারে করে নিই, ওই কিউতেই যাচ্ছি আমরা, ওপরে সিকিউরিটি চেকের কিউটা পড়বে। এখানে সিকিউরিটি চেকটা হবে, ওইদিকে এগোচ্ছি। লাইন সেরকম দেখছি না, তবে সিকিউরিটি রিজনের জন্য এখানে ক্যামেরা বন্ধ করে রাখাটাই ভালো, তাই আমরা ক্যামেরাটা এখন বন্ধ করছি, আবার আপনাদের কাছে আসছি একটু পরে। যাক বাবা, নামে নামে সিকিউরিটি চেকটা কমপ্লিট হয়ে গেছে, এটা সব থেকে বড় হেডেক লাগে আমার কাছে। এইবারে একটুখানি ঘুরে গিয়ে দেখা যাক এয়ারপোর্টটা কেমন। এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে একটু কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল কিনছি আমরা, মেয়ে সেইটাকে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে, আমাদেরও একটু জল তেষ্টা পেয়েছে। আমরা ইভিজার এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপের সামনে দাঁড়িয়ে আছি। কি বিশাল একটা রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট। আমাদের গেট নাম্বার 15, 1 to 4 এখানে। আমরা আরও ওই দিকে যেতে হবে, অনেক দূরে, আরও দূরে। এটা হচ্ছে ডিউটি ফ্রি শপগুলো। এটা হচ্ছে পারফিউমের সব দোকান। গাড়িটা এত তাড়াতাড়ি রিটার্ন হয়ে যাবে না সেটা বুঝতে পারিনি, তাই হাতে অনেক টাইম, গেটের কাছে গিয়ে একটা ভালো জায়গা দেখে বসি আমরা। এখন ওয়েট করা ছাড়া আর উপায় নেই, এইসব ওয়েটগুলো ভালো লাগে না, অনেকক্ষণ ওয়েট। এখন সবে বাজে কটা, 11টা বাজতে 5, 1:05 ফ্লাইট না, 1:05 ফ্লাইট, 12টায় গেট বলবে। সো ভেরি ডিফিকাল্ট, এটাই লাগে, কিন্তু কিছু করার নেই। গাড়ির ডিপোজিটটাই হচ্ছে আসল ছিল, ওটা ডিপোজিট করে, যদি ওরা এখনও কোনো মেল করেনি, আমি এইমাত্র চেক করলাম যে কনফার্মেশন একটা মেল করে। হ্যাঁ, কী বলছো? হ্যাঁ, টাইম লাগে, কিন্তু লাগলো না, এমনি স্মুথ সার্ভিসই আছে দেখলাম, সোফার স্মুথ সার্ভিস। এখন 300 ইউরো ডিপোজিট নিয়েছে, সেইটা ঠিকঠাক রিটার্ন করতে পারলেই হলো। তবে কিছুই হয়নি একদম, তবে নোংরা ছাড়া কিছুই হয়নি। আর বাইরেটা তো ইন্স্যুরেন্স ফুল প্রোটেকশান নিয়েই আমি গাড়ি নিয়েছিলাম। একটা জিনিস আমি সবসময় রেকমেন্ড করবো, যখনই কোনো গাড়ির রেন্ট নেবেন, যেমন আমি গাড়ি রেন্ট নিয়েছিলাম booking.com থেকে, আমি না অ্যাডভাইস করব নট টু টেক এনি ইন্স্যুরেন্স, ফুল প্রোটেকশান ইন্স্যুরেন্স ফ্রম booking.com। সব থেকে ভালো হচ্ছে যে, ফর এক্সাম্পল 6 থেকে আমি গাড়ির রেন্ট নিয়েছি, আমি 6 থেকে রেন্ট, আপনি booking.com থেকে 6 ডের গাড়ি নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। মিনিমাম বেসিক কভারেজটা নিয়ে আপনি রেন্টটা নিন, মানে কন্ট্রাক্টটা করুন। তারপরে যখন গাড়িটা পিক আপ করছেন, তখন এদের কাছে বলবেন আমার ফুল প্রোটেকশান ইন্স্যুরেন্স লাগবে। এটাতে সুবিধাটা কি, booking.com থেকে যদি ফুল প্রোটেকশান ইন্স্যুরেন্স পয়সা দিয়ে নেন, তাহলে আপনাকে একটা ইন্স্যুরেন্স দেবে, নো ডাউট, কিন্তু তাতে অসুবিধাটা হচ্ছে এইটাই যে যদি কিছু ড্যামেজ হয় তাহলে কি হবে, আপনাকে পয়সাটা আগে 6কে দিতে হবে, তারপর আপনি ক্লেম করবেন, তারপরে booking.com আপনাকে সেই টাকাটা রিটার্ন করবে। মানে booking.com-এর যে ইন্স্যুরেন্স কোম্পানি, যেমন আমাকে জুরিক বলে একটা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে করেছিল, সেটা আমি ক্যান্সেল করেছিলাম পরে। আমি যেটা আপনাদের সবসময় রেকমেন্ড করব যে এদের ইন্স্যুরেন্স নিন, তাহলে কোনো ইভেন গাড়িটা চেকও করে নিতে হবে না, কারণ যাই হোক, হারিয়ে যাক, চুরি হয়ে যাক, ড্যামেজ হোক, টোটাল হয়ে যাক, আপনাকে কিচ্ছু বদার করতে হবে না। আর দু ধরনের হয়, একটা হচ্ছে ফুল প্রোটেকশন ইনক্লুডিং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এভরিথিং, সেইটা সবথেকে কস্টলি, কিন্তু আমি সেটা নিইনি, আমি তার আগেরটা নিয়েছিলাম, যেটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট ছিল না,
আমি এই কারণেই রোড সাইড অ্যাসিস্ট্যান্টটা নিইনি, তার কারণটা হচ্ছে গাড়িটা যেটা দিয়েছিল সেটা ব্র্যান্ড নিউ, মানে দরজা খুললে নতুন গাড়ির গন্ধ বেরোচ্ছিল, তাই জন্যই হচ্ছে আমি আর রোড সাইড অ্যাসিস্ট্যান্টটা নিইনি। তবে হ্যাঁ, টায়ার লিক হয়েছে, আপনি রাস্তায় স্টাক আপ হয়ে গেছেন, ইন সাচ সার্কামস্ট্যান্স এদের কিন্তু রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যে কোনো ইন্স্যুরেন্সের সঙ্গেই থাকে, যথাযথ এটা কোনো অসুবিধার কিছু নেই। তো আমি এরমভাবেই নিয়েছি, এবং যে গাড়ি নেওয়ার সময় আমি জাস্ট ভিডিও বানিয়েছিলাম ঠিকই, যেমন সবাই বলে ইউটিউবে প্রচুর ব্লগ আছে, দেখে নিতে পারেন। প্লাস ফুল প্রোটেকশন ইন্স্যুরেন্স নিলে কোনো ভিডিও কিচ্ছু মানে আপনাকে কোনো কিছু দেখতে হবে না। আপনি দরজা খুলবেন, চাবি রাখবেন, গাড়ি চালাবেন, বেরিয়ে চলে যাবেন, আবার আসবেন, দিয়ে দেবেন, কিছু হলেও কোনো চাপ নেই, এটাই হচ্ছে সুবিধা। হ্যাঁ, আমি যে ইন্স্যুরেন্সটা নিয়েছি যেহেতু সেটা একদম 100% ফুল প্রোটেকশান ছিল না, তার শুধু ইন্টেরিয়ার প্রোটেকশানটা বাদ দিয়ে ফুল প্রোটেকশান ছিল। ইন্টেরিয়ার প্রোটেকশান মানে হচ্ছে এরকমই, ধরুন কোনো কারণে খাবার দাবার পড়ে গিয়ে সিট নষ্ট হয়ে গেছে, বা কোনো কারণে মেয়েরা যেমন নেল পালিশ পরতে গিয়ে নেল পালিশ উল্টে গেছে, বা কোনো কিছু এমন কিছুভাবে আপনারা মানে এরকম বাজে রকমভাবে ইউজ করেছেন যেটাতে গাড়ির ভেতরটা নষ্ট হয়েছে, ইন সাচ সার্কামস্ট্যান্স, তখন কিন্তু আপনার কাছ থেকে চার্জ কাটবে। আমাদের এরকম কিছু ছিল না, কোনো পসিবিলিটিও নেই, তাই জন্য আমি ওটা নিইনি। আর শুধু নোংরা হয়েছে ঠিকই, সেটা পরিষ্কার ওরা করে দেবে, এটাই আশা রাখছি। 300 ইউরো জমার আগে, হ্যাঁ, এদের কাছ থেকে যদি আপনি ফুল ইন্স্যুরেন্স নেয়, মানে 60 কাছ থেকে বা এই সমস্ত কোম্পানির থেকে, তাহলে সিকিউরিটি ডিপোজিটটাও কমে 300 ইউরো হয়ে যায়। আর যদি Booking.com-এর ইন্স্যুরেন্স নিয়ে বলেন যে আমি আপনাদের ইন্স্যুরেন্স জমা না, কারণ আমার ইন্স্যুরেন্স আছে অলরেডি, তাহলে কিন্তু সিকিউরিটি ডিপোজিট 6 চার্জ করে 500 ইউরো। এবার আসি আমি পরে আরেকটা রেন্টাল কার নিয়েছিলাম যে ওকে মোবিলিটি, সেটার ব্যাপারে। ওকে মোবিলিটিও সেম জিনিসটা আমাকে বলেছে, আপনারা Booking.com থেকে যে ইন্স্যুরেন্স নিয়েছেন সেটা থেকে যদি কিছু হয় গাড়ির, আপনি নিজে পয়সা দেবেন আমাদেরকে, আপনি পরে মানে নো ক্লেম বোনাস কিছু আপনাদের ফেসিলিটি নেই। আর ইন দ্যাট সার্কামস্ট্যান্স 1000 ইউরো এরা ডিপোজিট রাখবে। আর কিন্তু সেই আমি আবার সেম যদি Booking.com ইন্স্যুরেন্স ক্যান্সেল করে এদের ইন্স্যুরেন্স নিয়েছিলাম বলে আমার 100 ইউরো ডিপোজিট ছিল, এবং সাথে সাথে উইদিন আ মিনিট ওকে মোবিলিটি আমাকে রিটার্ন করে দিয়েছিল গাড়ির টাকাটা। এখন 6 কখন করে সেটা একটা ব্যাপার, 6-এর তাই এটা একটু টাইম এখনও পর্যন্ত আসেনি, সেটা দেখলাম। এই হচ্ছে ব্যাপার। গাড়ি অলওয়েজ রেন্ট করুন, আমি সবসময় বলবো, গাড়ি যদি থাকে আর গাড়ি চালাতে যদি কোনো কনফিডেন্স থাকে, তাহলে যে কোনো জায়গায় গিয়ে সাংঘাতিকভাবে এক্সপ্লোর করা যায়, এটার কোনো রকম কথা হবে না। যদিও আমি ইনিশিয়ালি ডিসিশন নিইনি যে গাড়ি রেন্ট করব, একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি লাস্ট গাড়ি চালিয়েছি ইন্ডিয়াতে, তাও প্রায় 1.5 বছর আগে, 2 বছর হতে চললো প্রায়, কারণ আমি জার্মানি আসারও 3-4 মাস আগে আমি আমার নিজের গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম এখানে আসবো বলে। আর লাস্ট রাইট হ্যান্ড সাইডে গাড়ি চালিয়েছি সেই আমেরিকায় 10 বছর আগে প্রায়। সো একটু কনফিডেন্সের অভাব ঘটছিল দেখে আমি ভয় পেয়ে নিচ্ছিলাম না। ইন দ্যাট কেস প্রচুর ট্যাক্সি ফেয়ার যেত, প্রচুর এক্সপেন্সিভ হয়ে যেত ট্রিপটা। তখন আমার বোন এবং আমার ভগ্নিপতি আমাকে প্রায় এক প্রকার ফোর্স করে বলে তুই গাড়িটা নিয়ে চালা, দেখ কত ভালো লাগবে, এইসব রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। তখন আমি এদের কাছ থেকে গাড়ি নিয়ে আমি মানে ডিসিশন নিই গাড়ি রেন্ট নেব, নিয়ে আমি প্ল্যানগুলো এক্সিকিউট করি। এই হচ্ছে ব্যাপার। তাই জন্য স্পেশাল থ্যাঙ্কস টু আমার বোন আর আমার বোনের বর অমিত, সোমা, অমিত, ওদেরকে থ্যাঙ্কস। যাক বাবা, এবার বোর্ডিং শুরু হলে এবার ট্রেনে উঠবো, ওয়েটিং শেষ হলো। দিয়ে দেবো আমাদের, এবার বোর্ডিং করছি ফ্লাইটে। মনে হয়
Done. Dear guests, welcome aboard. Please also use the space under the seat in front of you for storing your hand luggage and keep the aisle clear for embarking passengers. If you are sitting in business class behind a partition wall or in our emergency exit row 30, you are required to store your hand luggage in the overhead compartment only. Thank you for your cooperation. আমরা ফ্লাইটে বসলাম। ফ্লাইটে না মেয়ের আবার একটু পাপাকে দরকার হয়, তাই আমার পাশেই বসলো মেয়ে। আমরা দুজনে এই পাশাপাশি বসেছি, 2 সিট। সামনে ওয়েন্ড্রি আছে উইন্ডো সিটে। এরকমই সিটিং অ্যারেঞ্জমেন্ট এবারে। আর ফ্লাইটে সবাই বসে পড়েছে, জাস্ট অ্যাবাউট টু ফ্লাই। গুড বাই ইবিসা, গুড বাই স্পেন। ভীষণ ভালো ঘুরেছি, ভীষণ ভালো জায়গা। আমার মনে হয় এই স্মৃতি ভোলার নয়, এতটাই সুন্দর লেগেছে আমাদের। এবার একবার লাস্ট বার বার্ডস আই ভিউ, তারপরে বাই। জানি না আবার আসবো কিনা, তবে সুযোগ পেলে আসার মতনই জায়গা, এতটাই এনজয় করেছি আমরা। Even if you've never flown before, you can take a chance and try once more. Don't let your worries weigh you down, down, down. You can still take flight, although you're earthbound. You were made to soar amongst the clouds, but never learn to rise above these crowds. Stuck in the dust of the life that you found, with nowhere to go, no higher ground. Even if you've never flown before, you can take a chance and try once more. Don't let your worries weigh you down, down, down. You can still take flight, although you're earthbound.